প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বড় যেটা, ঢাকা এখন উত্তপ্ত, যে নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিনই ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং এতে উদ্বিগ্নতা প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে গভীর হতাশা, ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা। এছাড়া 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, মির্জা ফখরুল একটি এরই মধ্যে বার্তা দিয়েছেন। এছাড়া আলোচনা করব টিএসএ থেকে বিমানে যাত্রীদের তথ্য নিয়ে অভিবাসনের স্ট্যাটাস সংক্রান্ত ডেপুটেশন চালাচ্ছেন আইস। আজকে আমাদের অতিথি আছেন জনাব নাজমুল হাসান, এছাড়া আছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, এছাড়া আছেন আমির আহমেদ। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা বরাবর সবসময় যেটা করে থাকি, নিউজ আপডেট। জনাব নাজমুল হাসান, আপনাকে বলবো দর্শকদের জন্য আপনি আপনার বক্তব্য তুলে ধরুন। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ডিসেম্বর মাসের 12 তারিখ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা সেই জেফ্রি এপিস্টিনের ফাইল থেকে আজকে আরো কিছু ছবি ডেমোক্রেট কংগ্রেস সদস্যরা প্রকাশ করেছে, প্রচারও করেছে। তার মধ্যে দেখা যাচ্ছে সে ছবিতে রয়েছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রেসিডেন্ট ট্রাম্প, চিত্র নির্মাতা খুবই অন্তত কিংবদন্তি চরিত্রের উডি অ্যালেন, তারপরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন। এদের সবারই ছবি সেই এপিস্টিনের শিবিরে বিভিন্ন সময় তোলে এই ছবিগুলো, এবং এই ছবিগুলো মাত্র 95টি ছবি আজকে তারা প্রকাশ করেছে, যদিও তাদের কাছে প্রায় 95,000 ছবি যে ইপিস্টিন ফাইল তদন্তের মাধ্যমে সংগ্রহ করা গিয়েছে, এবং ইপিস্টিনের স্টেট থেকে যেই ছবিগুলো প্রকাশ করা হয়েছে তার মধ্যে 95,000 ছবির হিসেব পাওয়া গেছে, এবং তার মধ্যে মাত্র 93টি আজকে প্রকাশ করেছে। এবং তাতেই দেখা যাচ্ছে যে সেই সময়কার প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা, ব্যবসা তার ধনাঢ্য ব্যক্তিরা, শিল্পপতিরা সবাই, এমন কেউ বাকি নেই সেই সময়টাতে যারা যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রশাসনের সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল, শীর্ষস্থানীয় পদে ছিল। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই কোনো না কোনো সময় জ্যাফরি এপিস্টিনের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা জানেন জ্যাফরি এপিস্টিন যৌন নিগ্রহ এবং অপ্রাপ্ত বয়স্ক বালিকাদের তার যৌন কেন্দ্রগুলোতে ব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এবং আনুষ্ঠানিক সাজা খাটার আগেই তিনি জেলখানা, নিউ ইয়র্কের একটি জেলে আত্মহত্যা করেছিলেন। যদিও তার বান্ধবী গিসলেন ম্যাক্সওয়েল এখনো জেল খাটছেন, কিন্তু গিসলেন ম্যাক্সওয়েলের সাথে জেফরি এপিস্টিন এবং প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রেসিডেন্ট ট্রাম্প, এদের পারিবারিক ছবিও আজকে প্রকাশ করা হয়েছে সেই ডেমোক্রেটদের প্রকাশিত ছবিগুলোতে। তবে ডেমোক্রেট এই ছবিটি প্রকাশ করেছেন অনেকটা জাস্টিস ডিপার্টমেন্টে কিছুটা বাধ্য করার জন্য। তার কারণ আগামী 19 তারিখের মধ্যে জাস্টিস ডিপার্টমেন্ট বিচারকের নির্দেশ অনুযায়ী, 19শে ডিসেম্বরের মধ্যে জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী বিচারকের নির্দেশ অনুযায়ী জাস্টিস ডিপার্টমেন্ট এপিস্টিন সম্পর্কিত সকল তথ্য জনসমক্ষে প্রকাশ করার কথা। তাকে সেই প্রকাশ বিষয়ে তাকে যাতে বিলম্ব না করা হয়, অনেকটা বাধ্য করার জন্য জাস্টিস ডিপার্টমেন্টকে ডেমোক্রেট কংগ্রেস সদস্যরা, তাদের হাতে এই ছবিগুলো রয়েছে, তারা সেগুলো আজকে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই ছবি এবং ফাইল প্রকাশের ব্যাপারে প্রথমে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু পরে কংগ্রেসে এবং সিনেটে পাশ হওয়া বিলে তিনি স্বাক্ষর করেছেন, এবং তিনি বলেছেন এতে ভয়ের এবং আতঙ্কের কিছু নেই। সেই সময়কার এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল, এবং তিনি শুধু একা নন, আরো অনেকেই এই আপনারা দেখতে পাবেন, আমেরিকার জনগণ দেখতে পাবেন যে কারা কারা সেখানে গিয়েছিল। এবং তবে এখনো পর্যন্ত কোনো সেখানে বিশেষ করে যৌন কর্মকাণ্ডের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততার কোনো অভিযোগ এখন উত্থাপিত হয়নি। তিনি সেখানে গিয়েছিলেন জেফরি এপিস্টিনের সেই বিভিন্ন কেন্দ্রে, কিন্তু সেখানে
তার বিরুদ্ধে এখনো কোনো যৌন অভিযোগ উঠেনি, যেটি উঠেছে ব্রিটেনের কিং এডওয়ার্ডের বিরুদ্ধে, সরি প্রিন্স এডওয়ার্ড, যার সমস্ত টাইটেল প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আপনার জানেন আরো বেশ কয়েকজন সেখানে নাম উল্লিখিত রয়েছে, এবং যার কারণেই ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় শিবিরে এই বিষয়টি কি পেস্টিনের ফাইলগুলোর সম্পূর্ণ তথ্য জানার আগ্রহ বেগবান হয়েছে। এবং সেই আগ্রহের ভিত্তিতেই প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি জানানো সত্ত্বেও রিপাবলিকান নেতা এবং ডেমোক্রেটদের সমর্থনে সেই ছবিগুলো এবং সমস্ত তদন্তের সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে, এবং সেটি নির্ধারিত রয়েছে 19শে ডিসেম্বরের মধ্যে। টিএসএ, ট্রান্সপারেন্সি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা জানেন সেটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একটি প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান। আজকে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্রের সকল বিমানবন্দর দিয়ে যে সমস্ত যাত্রীরা আসা যাওয়া করেন কিংবা ভবিষ্যতে যাবেন, যাদের তথ্য আগাম পেয়ে যায় অনেকটা এয়ারলাইন্স রিপোর্টিং এর মাধ্যমে, এয়ারলাইন্স গুলো আপনারা জানেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টিএস থেকে বিমান যাত্রীদের সমস্ত ফাইল তালিকা পাঠাতে হয় আগে। এবং আজকে টিএসএ জানিয়েছে যে সেই সমস্ত তথ্য যাত্রীদের যারা আগত কিংবা যারা আসবেন কিংবা যারা যাবেন টিএস এর গেট পয়েন্ট পার হয়ে, তাদের সবাইকে সবাই নামগুলো এবং সব বিস্তারিত তথ্য তারা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কাছে হস্তান্তর করছেন। এটি যেহেতু টিএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট একই বিভাগের অন্তর্ভুক্ত, হোমল্যান্ড সিকিউরিটি, অর্থাৎ তাদের মধ্যে তথ্য আদান প্রদানে আইনি বাধ্যবাধকতা বিষয়টি সেখানে আসছে না। যদিও প্রাইভেসি অ্যাক্টের আওতায় সেটি আইনের আওতায় চলে আসতে পারে, কিন্তু আজকে টিএসএ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত এই তালিকাগুলো হোমল্যান্ড সিকিউরিটির কাছে পাঠিয়ে থাকেন, যাতে তারা সেখান থেকে বেছে বেছে যদি কেউ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিংবা কোনো না কোনো ভাবে ইমিগ্রেশন আইন ভঙ্গ করেছেন কিংবা অন্য কোনো ধরনের অপরাধের সাথে জড়িত, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত কর্মকাণ্ডে সহায়তা করার জন্য ট্রান্সপারেন্সি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সকল যাত্রীদের তথ্য হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কাছে হস্তান্তর করছে। সেটি আজকে তারা প্রকাশ করেছে, নিউ ইয়র্ক টাইমস খবরটি আজকে প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছেন হোয়াইট হাউসের যে বর্ধিতকরণের ব্যাপারটি, তিনি সেখানে যে একটি পার্টি হল, ব্যাংকোয়েট হল নির্মাণ করছেন, সেটির বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছেন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন নামে কংগ্রেস অনুমোদিত একটি প্রতিষ্ঠান। এবং তারা বলেছে যে এই কাজটি প্রেসিডেন্ট ট্রাম্প যাতে অনতিবিলম্ব বন্ধ করেন সেই বলরুম নির্মাণের কাজটি, সেই জন্য তারা বিচারকের সহায়তা চেয়েছেন। এবং তারা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজটি হাতে নিয়েছেন কোনো প্রকার ফেডারেল যাচাই বাছাই ছাড়াই, এবং কোনো প্রকার তবে যে কংগ্রেস যাদেরকে দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থানগুলোকে রক্ষণাবেক্ষণ এবং এগুলোর যাতে মর্যাদা রক্ষা হয়, সেই দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল ট্রাস্ট এবং ফর হিস্টোরিক প্রিজার্ভেশন ইন দি ইউনাইটেড স্টেটস নামক প্রতিষ্ঠানটি এই মামলাটি দায়ের করেছেন। এবং তারা বলেছে তাদের বিচারকের কাছে তাদের আবেদন করতে তারা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইস্ট উইং, হোয়াইট হাউসের ইস্ট উইং এলাকাটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছেন, তারা সেটি বলেছেন যে এটি ধ্বংস করার আগে ফেডারেল কর্তৃপক্ষের পর্যালোচনার প্রয়োজন ছিল, এবং এবং এই কাজটি ভাঙার কাজটি শুরু করার আগেই এই কাজটি পালন করা উচিত ছিল ফেডারেল কর্তৃপক্ষ। এটি ঐতিহাসিকভাবে সংরক্ষণযোগ্য একটা এলাকা কিনা এটি নির্ধারণের বিষয়টি আগে জরুরি ছিল, এবং সেটি করা হয়নি। সেই জন্যই ন্যাশনাল প্রিজার্ভেশন কাউন্সিল, যে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন ইন দি ইউনাইটেড স্টেটস, তারা এই মামলাটি দায়ের করেছে। তবে এই মামলার শুনানির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবং এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রকল্পটি হাতে নিয়েছেন বলরুম নির্মাণের জন্য, এখানে হোয়াইট হাউসের পাশে হোয়াইট হাউস কমপ্লেক্সের ভিতরে আরো 90,000 স্কোয়ার ফিট এলাকার এই বলরুম নির্মাণ করা হচ্ছে। এবং এই মামলাটি দায়ের করেছে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অফ ডিস্ট্রিক্ট কলম্বিয়াতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এবং মামলা আরো বলা হয়েছে যে কোনো প্রেসিডেন্টেরই, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প হোক কিংবা প্রেসিডেন্ট বাইডেন হোক, কারোই কোনো ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এলাকা হিসাবে যেগুলো চিহ্নিত রয়েছে, পরিচিত রয়েছে, সেগুলির কোনো পরিবর্তন সাধন
আহ স্বেচ্ছায় পরিবর্তন সাধন, সেগুলির জন্য কিছু বিধি ব্যবস্থা রয়েছে, সেই বিধিগুলো মানা প্রয়োজন ছিল। নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে সমগ্র যুক্তরাষ্ট্রে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কি হচ্ছে, এই ক্রিসমাস শপিং মৌসুমে ম্যাসিস, যে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর, যেটি ম্যাসিস 34 স্ট্রিট হেরাল্ড স্কোয়ারে, আর সেখানে 7 তলার একটি বাথরুমে, মহিলাদের বাথরুমে আজকে বিকেল 3টার দিকে আহ, একজন ভ্রমণকারী, যিনি ক্যালিফোর্নিয়া এলাকার জুরুপা ভ্যালি থেকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছেন, স্বামী এবং সন্তান সহ 10 মাসের শিশুর ডায়পার বদল করার সময় বিকেল 3টার দিকে, গতকাল বিকেল 3টার দিকে তিনি ছুরিকাহত হন পেছন থেকে। তার কাঁধে এবং তার বাহুতে ছুরি আঘাত হয়, তবে তার স্বামী পাশেই দাঁড়ানো ছিলেন কিছুটা দূরে, যখন এক মহিলা এসে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে এবং ছুরিকাঘাত করতে সক্ষম হয়, যখন তিনি তার 10 মাস বয়স্ক শিশুর ডায়পার বদল করছিলেন। কিন্তু তার স্বামী সেই আততায়ীকে ধরে ফেলে এবং পুলিশ না আসা পর্যন্ত তাকে সেখানে আটক রাখে। পুলিশ এসে পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং যেই জরুফা ভ্যালি, ক্যালিফোর্নিয়া থেকে এই দম্পতি এসেছেন, যদিও তারা আজকে লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছেন, তারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের কর্মচারী। তারা বেড়াতে, ক্রিসমাস সিজনের বেড়াতে তারা নিউ ইয়র্কে এসেছিলেন। আর সর্বশেষ যে তথ্যটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে আক্রান্ত ছুরিকাহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন নয়। আরেকটি বিষয় যেটি এবং আহ, 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 নিউ ইয়র্ক স্টেট আইন বহির্ভূত উপায়ে, অর্থাৎ বেআইনি ভাবে বেশ কিছু যাত্রীকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, যেটা সিডিএল লাইসেন্স বলা হয় তাকে, যে লাইসেন্সের মাধ্যমে হাইওয়েতে বড় বড় ট্রাক চালানো সম্ভব হয়, সেই লাইসেন্স গুলো দিয়েছেন। এবং এই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ট্যাপি। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেট এই ধরনের সিডিএল লাইসেন্স প্রদান করার সময় কোনো প্রকার বিধি নীতিমালা তোয়াক্কাই করেনি, যেটি তারা অডিটে খুঁজে পেয়েছেন। এবং তারা বলেছেন বেশ কিছু যাত্রীকে তারা যারা এবং এই পর্যন্ত যত স্টেট এই সমস্ত বেআইনি ভাবে এবং আইন বহির্ভূত উপায়ে যদি যারা এই সিডিএল লাইসেন্স পাওয়ার যোগ্য নন, তাদেরকে সিডিএল লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত স্টেটে, তার মধ্যে সবচেয়ে বেশি দোষী হিসাবে চিহ্নিত হয়েছে নিউ ইয়র্ক স্টেট। এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে যে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে বিদেশিদের মধ্যে, তার মধ্যে প্রায় 53%ই ইলিগালি, অর্থাৎ বেআইনি ভাবে, অবৈধ উপায়ে এই কমার্শিয়াল লাইসেন্স, যেটা ইঙ্গিত করা হয়েছে যে পেছনের দরজা দিয়ে বিভিন্ন ভাবে এই লাইসেন্স গুলোকে বিতরণ করেছে। এবং এই লাইসেন্স পাওয়ার সময় খেয়ালও করা হয়নি, ডিপার্টমেন্ট মোটর ভেহিকলস এর কর্মকর্তারা খেয়ালই করেনি নিউ ইয়র্ক স্টেটে লাইসেন্স দিবে, এই সিডিএল কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময়, যে তারা লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন কিনা, যদি তারা ওয়ার্ক পারমিট ব্যবহার করে থাকেন সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ কয়দিন, কোনো কিছুই এই বিষয়ে দেখা হয়নি বলে শন ড্যাফি, ইউএস ট্রান্সপোর্টেশন সেক্রেটারি, তিনি আজকে অভিযোগ করেছেন একটি অডিটে পাওয়া তথ্যের ভিত্তিতে। এবং তিনি এও বলেছেন যে এমন কিছু লাইসেন্স ইস্যু করা হয়েছে, যে লাইসেন্স যারা ইস্যু অনুমোদন করেছেন লাইসেন্স দেওয়াটাকে, তারা খুলেও দেখেননি যিনি আবেদন করেছেন তার যুক্তরাষ্ট্রে বসবাসে, বৈধভাবে বসবাসের অনুমতি আছে কিনা, কিংবা তার ওয়ার্ক পারমিট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা, কিংবা দিন কয়েক বাকি আছে। শুধুমাত্র এই সিডিএল ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে যে এই সমস্ত ট্রাক চালকরা নতুন ভাবে চালক, বড় বড় চালক নিয়ে, এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাইওয়ে গুলিতে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, তার বেশিরভাগই এই সমস্ত সিডিএল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের কারণে হচ্ছে, এমন অভিযোগও শন ড্যাফি করেছেন। তবে নিউ ইয়র্ক স্টেটের এই কাজের ব্যাপারে তারা বলেছেন যে দেখা গিয়েছে যে তাদের মাত্র 60 দিনের ওয়ার্ক পারমিট বাকি রয়েছে মেয়াদে, তাদেরকে 8 বছর মেয়াদি সিডিএল লাইসেন্স, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের মাত্র 60 দিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি রয়েছে। যাক, এই বিষয়টিতে ডিএমভি এবং বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের এই খামখেয়ালিপূর্ণ এবং অন্যায় এবং বেআইনি কাজের জন্য যুক্তরাষ্ট্রের হাইওয়েতে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক আমেরিকান। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র, যিনি জানুয়ারির 1 তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন,
তিনি তার প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ দিকের কথা নির্বাচনী সময়ে বলেছেন, নির্বাচনের পরেও বলেছেন। দুটির মধ্যে একটি হচ্ছে চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি, শিশু কেয়ার যেটাকে আমরা বলি, আরেকটি হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আজকে চাইল্ড কেয়ারের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকাল তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে শুধু ২০২২ সালে এই চাইল্ড কেয়ার সুযোগ না থাকার কারণে বাবা মাদেরকে তাদের সন্তানদের দেখাশোনার জন্য কাজের থেকে নির্দিষ্ট সময়ের আগেই চলে যেতে হয়েছে, কিংবা অনেক কাজ কমিয়ে দিতে হয়েছে। এই জন্য নিউ ইয়র্ক সিটি আর্থিকভাবে ২৩ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নিউ ইয়র্ক সিটিতে চাইল্ড কেয়ার দেওয়ার জন্য মাত্র কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন, কিন্তু জোহরান মামদানি আজকে বলেছেন, তবে তিনি কোন তথ্যের ভিত্তিতে এটি বলেছেন সেটি অবশ্য তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি শুধুমাত্র ২০২২ সালেই ২৩ বিলিয়ন ডলার অর্থনৈতিক অর্জন থেকে বঞ্চিত হয়েছে। তার কারণ যথাযোগ্য যথাযথ চাইল্ড কেয়ার সুযোগ সুবিধা প্রদান না করার কারণে বাবা মাকে তাদের কাজে থেকে আগে ভাগে চলে যেতে হয়েছে, কিংবা কাজে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে তাদের শিশু কিশোরদের যত্ন নেওয়ার জন্য। এবং মেয়র মামদানি, যিনি দায়িত্বভার গ্রহণ করছেন ১লা জানুয়ারি, তিনি তার প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটি তিনি কার্যকর করতে চান নিউ ইয়র্ক সিটিতে, সেটি হচ্ছে চাইল্ড কেয়ার সুবিধা প্রদান করার জন্য। এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন প্রস্তাব দিয়েছেন তার ট্রানজিশন টিমে, এই নিয়ে গভীরভাবে কাজে মনোনিবেশ করেছে। এবং তিনি আশা করছেন যে দায়িত্বভার গ্রহণের কিছুদিনের মধ্যে তিনি এই চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি যেটি ঘোষণা করতে পারবেন, এমন তিনি আশা করছেন। আপনারা যারা এনার্জি বিল দিয়ে থাকেন, ঘরের পন এডিশন কিংবা ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকেন, তারা হয়তোবা লক্ষ্য করেছেন, হয়তোবা করেননি, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ইলেকট্রিক এবং এনার্জির বিল গড়পড়তায় ১৩% বেড়েছে গত বছরের এই সময়ের তুলনায়। এবং এই তথ্যটি দিয়েছে ক্লাইমেট পাওয়ার বলে একটি প্রতিষ্ঠান। এবং তারা বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে এই এনার্জি উৎপাদনে ব্যয় ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে এই ১৩% বেড়েছে মাত্র ১ বছরে। এবং তারা আশঙ্কা করছেন আগামী দিনগুলিতে এনার্জি বিল আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র জোহরান মামদানি আবারও খুব দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে ইসরায়েলের ব্যাপারে তার যে সিদ্ধান্ত, তার যে নীতি, তার যে মতামত, তার যে ভাবনা, চিন্তা, চেতনা, সেটির কোনোই পরিবর্তন হবে না। যদিও নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় রাবাই, ধর্মগুরুরা তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নানাভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু জোহরান মামদানি স্পষ্ট করে উল্লেখ করেছেন গতকাল যে তিনি এই ধরনের তার প্রতি অনুরোধকেও তিনি কোনোভাবেই তার মতামত এবং তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। ইসরায়েলের টিকে থাকারই অধিকার নাই, ইসরায়েল ডু নট হ্যাভ রাইট টু এক্সিস্ট, এই যে তার যে মত এবং তার যে মন্তব্য, এই ব্যাপারে তিনি স্থির রয়েছেন এবং তিনি স্থির থাকবেন। ইহুদি সম্প্রদায়ের ধর্মযাজক কিংবা ধর্মগুরুদের কোনো প্রভাবই তার সিদ্ধান্ত পরিবর্তনে সাহায্য করবে না, তিনি স্পষ্ট করে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করেছি, তিনি এই কথাটি বলেছেন সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে। আজই তিনি এই কথাটি বলেছেন সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে। এবার শেষ করার আগে আবহাওয়ার কথা বলি। আজ আবহাওয়া নিউ ইয়র্ক শহর খুব সম্ভবত প্রথমবারের মতো তুষারপাত দেখতে যাচ্ছে, যেটি ইঞ্চিতে মাপা যায়। সেটি হচ্ছে আগামীকাল ২ থেকে ৩ ইঞ্চি, অর্থাৎ শনিবার সন্ধ্যার পর থেকে রোববার দিন দুপুর পর্যন্ত নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকাগুলোতে, তার মধ্যে নিউ জার্সিও রয়েছে, ২ থেকে ৩ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার মধ্যরাতের কিছু আগে থেকে রোববার অনেকটা দুপুর পর্যন্ত। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল হাসান, আপনাকে কিন্তু আমরা এখনো ছাড়ছি না, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। জোহরান মামদানির চাইল্ড কেয়ারের বিষয়েও কথা বলেছেন। সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে সিডিএল লাইসেন্সের যে সতর্কবার্তা, আপনি যেটা বললেন যে ৬০ দিন মাত্র ওয়ার্ক পারমিট আছে, তারপরও এত বছরের লাইসেন্সটা দিয়ে দেওয়া, তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এই সতর্কবার্তা, মানে অর্থাৎ কেন এক ধরনের উদাসীনতা মানে এই রিপোর্টের মধ্যে প্রকাশ হলো যে মাত্র ৬০ দিনে ওয়ার্ক পারমিট আছে, তারপরও এত বছরের লাইসেন্স দিয়ে দিচ্ছে? আপনার বিশ্লেষণ আছে কি এই বিষয়ে কোনো? না, এটা
শন ডাফি বলেছেন তারা একটি অডিট করেছেন বিভিন্ন স্টেট, বিশেষ করে যে সমস্ত স্টেটে দেখা যাচ্ছে যে লাইসেন্স প্রদানের প্রক্রিয়াটা অনেকটা নমনীয়, অনেকটা শিথিল ঠিক বলা যাবে না, অনেক কিছু থেকেই উপেক্ষা করা হয়। এবং বিশেষ করে আপনারা জানেন যে কয়েকটি স্টেট আছে, বিশেষ করে স্যাংচুয়ারি স্টেট গুলোতে যেখানে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি একটি হচ্ছে যে সবাই সাধারণ লাইসেন্স পেতে পারেন, আর সাধারণ লাইসেন্স থেকে সিডিএল লাইসেন্সের একটু ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, এটাতে আলাদা কোর্স করতে হয়। কিন্তু যে কথাটি বললেন শন ড্যাফি, সেটি হচ্ছে যে যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি সুবিধা নেই, আইনি সুযোগ নেই, কিংবা বসবাস করেন না, কিংবা মাত্র কয়েকদিনের ওয়ার্ক পারমিট রয়েছে, কিংবা কয়েক মাসের ওয়ার্ক পারমিট রয়েছে, কয়েক বছরেরও হতে পারে ওয়ার্ক পারমিট রয়েছে, কিন্তু তাদেরকে গড়পড়তায় 8 বছরের সিডিএল লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং এই সিডিএল লাইসেন্সের মাধ্যমে তারা এক স্টেট থেকে আরেক স্টেটে ট্রাক পরিবহনে করতে পারেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। যখন দুর্ঘটনা স্থলে পুলিশ সেই চালককে আটক করেছে, তখন তারা দেখতে পেয়েছে যে চালকগুলো অবশ্য যদিও এখনো পর্যন্ত বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সিডিএল লাইসেন্স পাওয়ার ব্যাপারটি বেশ মানে আইনের আইনকে পাশ কাটিয়ে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স সিডিএল কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার জন্য যে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেগুলোকে পাশ কাটানো হয়েছে। তার মধ্যে আমি একটু আগে যেটি বললাম, তিনি বলেছেন, শন ড্যাফি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটে, তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটে 8 বছরের লাইসেন্স ইস্যু করা হয়েছে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, স্থায়ী বাসিন্দাও নন, শুধুমাত্র ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে 60 দিনের মতন, তাদেরকে সিডিএল লাইসেন্স দেওয়া হয়েছে। এমনকি কিছু কিছু তারা দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্রই তাদের ফাইলে নেই, এমন সব ব্যক্তিকেও সিডিএল লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ এটি একটি ইনসাইড জব। যারা ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস কি ধরনের তদন্তের মুখে পড়বে বলা মুশকিল, তবে অবশ্যই ফেডারেল সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে। শন ড্যাফির বক্তব্যে সেটি বোঝা গেল। এবং এতে নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স প্রক্রিয়াটি ফেডারেল সরকারের নজরে এসে গেছে, এবং এটি যারা সত্যিকার ভাবে লাইসেন্স পেতে পারতেন এতদিন, তাদের লাইসেন্স পাওয়াটাও বিলম্বিত হবে। তার কারণ এখন কাগজপত্র প্রদান, সত্যতা, ভ্যাটিং যেটাকে বলি যুক্তরাষ্ট্রে এখন নতুন আরেকটি শব্দ, ইমিগ্রেশন এবং সবকিছুতেই ভ্যাটিং, এই ভ্যাটিং এর ব্যাপারটি আরো জটিল এবং কড়াকড়ি হবে। আপনাকে ধন্যবাদ, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আপনি কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আমরা আলোচনার মধ্যে আবারও আপনার কাছে যাব। এখন আমি একটু বাংলাদেশ প্রসঙ্গ আসব, কারণ বাংলাদেশের একটি ঘটনা সত্যিকার অর্থেই বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন দেশে যারা বসবাস করে, আমরা বাংলাদেশি একটু সত্যিকার অর্থে একটা চিন্তার জন্ম দিয়েছে যে নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিনই একজন জুলাই যোদ্ধা প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছে। তো ঢাকা থেকে সংবাদকর্মী নামিরা আহমেদ চ্যানেল 9-এ সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। আপনাকে বলবো যে সর্বশেষ আপডেট কি এই গুলিবিদ্ধ হওয়ার পর? আমরা কিছুক্ষণ আগেও ডিএমপি কমিশনের একটি স্টেটমেন্ট দেখলাম যে যে দুজন গুলি করে, মানে যে দুজনের মধ্যে দেখা গিয়েছিল একজন গুলি করে পালিয়ে গেছে, তাকে শনাক্ত করা গেছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে, এরকম একটি খবর ডিএমপি কমিশনার স্টেটমেন্ট দিয়েছে, এরকম কোনো একটি গণমাধ্যমে দেখেছে। আপনার কাছে কি খবর আছে? আনমিউট করেন আপনি, আপনার ইয়াটা আনমিউট করে কথা বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন। আচ্ছা, আমার এখানে আনমিউট আমরা ছিল, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, আপনি আপডেট বলুন। হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, ওসমান হাদির বর্তমান অবস্থার কথা আসলে যদি আমি বলি, এটা অবশ্যই সংকটাপূর্ণ এবং গতকাল কিন্তু তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে ট্রান্সফার করা হয়েছে, বিকজ তার শারীরিক অবস্থার প্রচন্ড অবনতি হয়েছে এবং সে গুলিবিদ্ধ অবস্থাটা তার এখন অবধি বলা যাচ্ছে না যে কোন পর্যায়ে এসে পৌঁছেছে, এটা ডক্টরদের স্টেটমেন্ট। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন এবং উনি যেহেতু ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছিলেন এবং সেখানেই আসলে প্রচারণা করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। সেই
সেই জায়গায় কিন্তু রাজনৈতিক দলের ব্যক্তিরা যারা আছেন, সেখানে বিএনপির যিনি মির্জা আব্বাস আছেন, ঢাকা ৮ আসনের প্রার্থী তিনিও, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তো ওসমান হাদি আমরা জানি, উনিও সেখানে সাক্ষাৎকার মানে ওনাকে দেখতে যাওয়াতে যেটা হয়েছে যে আপনি আবার আনমিউট করে ফেলেছেন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আমাদের আমি শুনতে পাচ্ছি, আমি জানি না টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা আমরা এখানে। শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি আমাদের দর্শকদেরকে আপডেট বলুন, কোন সর্বশেষ হ্যাঁ, আপডেট কি আছে আপনার কাছে? সর্বশেষ আপডেট হচ্ছে তো তার অবস্থা এখন সংকটাপন্ন। রাতে তাকে এভার কেয়ার, খুব জরুরিভাবে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিলেন তারা তো তাকে দেখতেও গিয়েছেন, এবং সেখানে খুব অস্বাভাবিক একটা ঘটনাও ঘটে। সেটা হচ্ছে মির্জা আব্বাস যখন ওসমান হাদিকে দেখতে যান, সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ সেখানে একটা মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং কিছু অসম্মানজনক স্লোগান তাকে দিয়ে, এবং এ নিয়ে কিন্তু প্রতিকার জানিয়েছে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এবং সেখানে তিনি বলেছেন খুব স্পষ্টভাবে যে কিছু মানে দুই একটা চক্র বা দুই একটা মহল অসম্মানজনক দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে, সেই সুবিধা ভোগ করে সেটা মব ক্রিয়েট করার যে বারংবার চেষ্টা, এটা আসলে দেশের জন্য বা দেশের জনগণের জন্য কখনোই আহ কাম্য নয়, ভালো কিছু বয়ে আনতে পারে না। ধন্যবাদ নামির আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আমাদের ব্রডকাস্ট বিভাগকে বলবো যে এই বিষয়টি নিয়ে আমাদের সর্বশেষ একটি তথ্য আছে যে ঢাকা মেডিকেলের চিকিৎসক দিয়েছেন, টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে দর্শকদেরকে সেটা দেখাবেন, এবং আমাদের সাথে আজকে সম্মানিত যে ডাক্তার মঞ্জুর মোর্শেদ আছেন, তারপরে তার বক্তব্যে আমরা চলে যাব। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনও আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। আমরা আশাবাদী, এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর, উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের ইফোর্ট যেটা, ওটা ওনার ছিল। কিন্তু উনি প্রথমেই একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফ্যারেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি, ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনো বেঁচে আছেন। গুলিটা আসলে কোন দিক দিয়ে লেগে কোন দিক দিয়ে ঢুকে গেছে? বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি, ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমাদের সম্মানিত প্যানেলে যে আছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি শুনলেন যে সর্বশেষ অবস্থা। আমরা মেডিকেল সায়েন্সের যে ভাষা অনুযায়ী আমরা জানি যে গুলি যে কোনো মানুষের শরীরে যখন লাগে, যে জায়গাটাতে ফুটো হয়, আবার যে দিক দিয়ে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়ার সময় অনেক বড় ক্ষতিগ্রস্ত, অর্থাৎ অনেক বড় রকমের ক্ষত তৈরি হয় আমরা জানি। আবার মেডিকেল সায়েন্সে আবার বলা হচ্ছে যে কৃত্রিমভাবে তাকে শ্বাস দেওয়া হচ্ছে, আবার মানে মাথার খুলিও খুলে রাখা হয়েছে। আসলে কতটুকু সংকটাপন্ন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আরিফ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে উপস্থিত প্যানেলিস্ট সহ সকল দর্শকবৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনার চিকিৎসাগত দিক দিয়ে আমি কথা বলবো।
সম্প্রতি যে হাদি ভাইয়ের উপর যে গুরুতরভাবে যে ঘটনাটা ঘটেছে সেটার উপর। তো আপনারা অলরেডি ভিডিও ক্লিপ দেখেছেন এবং সেই ব্যাপারে তারপরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে ওনার শরীরে কি ধরনের আঘাত লেগেছে, ডাক্তাররা কি বলছেন, তার অবস্থা কেন এত সংকটাপন্ন, এই বিষয়গুলো আমি একটু ব্যাখ্যা করব। প্রথমে গুলিবিদ্ধ আঘাত এটি কি ঘটেছে আপনারা শুনেছেন যে চিকিৎসক সাহেব যে বলেছেন যে উনার গুলিটি বাম কানের কাছ দিয়ে ঢুকে মস্তিষ্কের ভিতর দিয়ে প্রবেশ করে এবং মারাত্মকভাবে ব্রেইনের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করেছে। তো ডাক্তাররা এটিকে বলেছেন ম্যাসিভ ব্রেইন ইনজুরি, আপনারা শুনেছেন সেটা, তার মানে অত্যন্ত বড় এবং জীবননাশের ঝুঁকিপূর্ণ মস্তিষ্কের আঘাত। তো এই মাথায় যখন গুলি লাগে এটি শুধু বাইরের ক্ষত নয়, এর মানে হলো মস্তিষ্কের কোষ ছিঁড়ে গেছে, ওইখানে রক্তনালী ফেটে গেছে, মস্তিষ্কের রক্ত সেখানে জমে গেছে এবং মস্তিষ্ক ফুলে গেছে, যেটি একজন নিউরোসার্জন বলেছেন যে ওনারা কি কি ইন্টারভেনশন করেছেন। তো মস্তিষ্ক ফুলে যাওয়া কেন এত বিপজ্জনক? দর্শকবৃন্দ, আমাদের মাথার মগজটা একটা খুলি যে স্কালের মধ্যে থাকে এবং আপনি চিন্তা করেন এটি একটা ক্লোজ সিস্টেম। আপনার যখন এটি ফুলে যাবে সবসময় এটা এক্সপ্যান্ড হয়ে থাকে এবং সেই এক্সপ্যান্ডের জায়গাটা যদি না থাকে তখন এটি পরবর্তীতে এটা ডিকম্প্রেশন হয়ে থাকে এবং আমাদের সেরিবেলাম যেটা বলে থাকি সেটি কিন্তু একদম নিচের দিকে চলে যায় এবং মৃত্যু ঘটতে পারে। তো এই জন্য উনি একটা কথা বলেছেন যে উনি ডিকম্প্রেশন করেছেন। তো যখন গুলি লাগে মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়ে থাকে সেখানে সেই রক্তগুলো জমাট হয়ে বা আরো চাপ বাড়তে থাকে এবং এই চাপ সরাসরি কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস বলেন, হার্টের বিট বলেন এবং চেতনা নিয়ন্ত্রণকারী অংশে আঘাত করে। সেটি কি জন্য? উনি একটা কথা বলেছেন ব্রেইন স্টেমে আমাদের যে পন্স মেডুলা আছে, যেটাকে আমরা মেডুলা অবলঙ্গাটা বলি, সেটি উপর যদি চাপ পড়ে তখন এই যে আমাদের যে একটা অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, তারপর হার্টবিট যে চলে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো জরুরি অপারেশনে ডাক্তাররা কি কি করেছেন এখানে, এগেইন উনি যে বলেছেন ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি মিন্স মাথার খুলির একটা অংশ খুলে ফেলা হয়ে থাকে, এটা একদম ওপেন করা হয়ে থাকে যাতে কোনো ধরনের যদি আপনার এডিমা হয়ে থাকে মিন্স ফুলে যায় কিংবা রক্ত থাকে, এগুলি যাতে এক্সপ্যান্ড করতে পারে বা বাইরে যেতে পারে অনেক সময়। তো এটা চাপ কমানোর জন্য করা হয়ে থাকে। তো এই রক্ত অনেক সময় যদি এত প্রেসার পড়ে এটা অনেক সময় এটা বহন করতে না পেরে এটি নাক বা চোখ দিয়ে বা কান দিয়ে এই ধরনের বের হয়ে যায়, যেটি নিউরোসার্জন বলেছেন ন্যাসিফেরেঞ্জিয়াল দিয়ে অনেক ধরনের রক্ত বের হয়েছে, এই আর কি। তো অপারেশনের সময় সবচেয়ে বড় জটিলতাটা কি, উনি এখানে বলেছেন যে অপারেশনের সময় 2 বার উনার হার্ট বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা বলে থাকি কার্ডিয়াক অ্যারেস্ট। এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা যে সিপিআর দিয়ে থাকি, বিভিন্ন ওষুধ দেওয়া হয়ে থাকে এবং অনেক চেষ্টার পরে হার্টটা আবার চালু করতে হয়। কিন্তু উনার যে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়েছে নাক এবং মুখ দিয়ে, সেখানে ইএনটি বিশেষজ্ঞ গিয়েছেন, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ এনেছেন, কিন্তু এরপরও কিন্তু একটা মারাত্মক ট্রমার মধ্যে এটি এই সার্জারিটা শেষ হয়েছে এবং পরবর্তী আগে এবং পরেও লাইফ সাপোর্টের দরকার হয়েছে। তো লাইফ সাপোর্টটা কি? এটা হচ্ছে যে ভেন্টিলেশন। যখন কোনো মানুষ নিজের থেকে কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারে না তখন সেটি আমরা মেশিন দিয়ে এটিকে অটোমেটিক ভাবে এটি আপনার মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা নেওয়া হয়ে থাকে এবং অক্সিজেন সরাসরি ফুসফুসের ভিতরে আপনার চলে যায়। তো তো আরেকটা জিনিস যে মস্তিষ্কে যে অংশটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সেটি যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কোমাতে চলে যায়। তো উনি আমাদের হাদি ভাই এখন কোমাতে আছেন, উনি চোখ তো খুলছেন না এবং বাহ্যিক যে উদ্দীপনা যেগুলা মাঝে মধ্যে একটু সাড়া দেওয়ার কথা, যেমন নিউরোলজিস্টরা যখন আইসিইউতে এই ধরনের পেশেন্টকে যখন এক্সামিন করে থাকেন গ্লাসকো কোমা স্কেল দিয়ে, সেখানে 3 থেকে 15 পর্যন্ত নাম্বার থাকে এবং বিভিন্নভাবে এগুলি অবজার্ভ করা হয়েছে। যেহেতু পেশেন্ট কোনো কমিউনিকেশন করতে পারে না, পেশেন্ট যেহেতু কোনো সেন্স আছে কি না আছে এটা জানা যায় না, বিভিন্ন ধরনের চিমটি দিয়ে তারপর চোখের পপুলারি রিফ্লেক্স দিয়ে এইভাবে অনেক কিছু মাপা হয়ে থাকে। তো এই গ্লাসগো কোমা স্কেল যদি 3 হয়ে থাকে ওইটি ক্লিনিক্যালি ডেড এর মতো অবস্থা। হ্যাঁ, এটা 0 না, 0 একদম মানে আমরা
এটাকে নাম্বার ইয়ে করি না। 3 মানে হচ্ছে যে ক্লিনিক্যালি ডেড। তো আমার কাছে মনে হচ্ছে যে হাদি ভাই যখন হসপিটালে গেছেন তখনই অলরেডি উনার অবস্থা খুব সম্ভবত 3 to 5 হবে। যারা নিউরোলজিস্ট এক্সামিন করেছেন তারা বলতে পারবেন। তো ভবিষ্যতে কি বলছেন এই চিকিৎসা বিজ্ঞানরা? এখন আঘাতটা এত গুরুতর, ব্রেইন স্টেমও জড়িত থাকার সম্ভাবনা যেখানে নিউরোলজিস্ট বলেছেন, এবং বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং দীর্ঘ সময় অক্সিজেন কম ছিল। তো যদি তিনি বেঁচেও যান, তারপরে দীর্ঘমেয়াদী একটা শারীরিক অক্ষমতা থাকার সম্ভাবনা আছে, কথা বলার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, স্মৃতিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই ঝুঁকিগুলো কিন্তু থেকে যায়। তো আমি শেষে যে জিনিসটা বলতে চাই যে দর্শকবৃন্দর কাছে, যে যে আজ আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, বরং এই রাজনীতির অসুস্থ চেহারা নিয়ে কিছু কথা বলতে চাই। সামান্য 1-2 মিনিট। আরেফ ভাই, বাংলাদেশের রাজনীতি এতটাই নোংরা, এতটাই হিংস্র, এতটাই অমানবিক হয়ে গেছে যে আমরা ভুলে গেছি রাজনীতির ভিতরেও মানুষ থাকে। আমি একটা প্রশ্ন রাখতে চাই, কেউ কেউ একবার ভেবেছে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আগে শুধু মতের অমিল বলে কি গুলি চালাতে হবে? ভিন্ন মত মানে কি শত্রু? শত্রু মানে কি হত্যা? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা সভ্য নয়, আমরা বর্বর। আজ ওসমান হাদির শরীরে যে গুলি ঢুকেছে সেটা শুধু একজন মানুষকে আঘাত করেনি, সেটি আঘাত করেছে আমাদের সমাজকে, আমাদের বিবেককে, আমাদের ভবিষ্যৎকে। রাজনীতি মানে মতবাদ থাকবে, এটা গণতন্ত্র, এবং এবং কিন্তু রাজনীতির মানে যদি হয় বন্দুক, রাজনীতির মানে যদি হয় চাপাতি, রক্ত, লাশ, তাহলে সেটা রাজনীতি নয়, সেটা জঙ্গলবাজ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমরা ধীরে ধীরে এইসব স্বাভাবিককে ভাবতে শুরু করেছি। আজ একজন গুলিবিদ্ধ, কাল আরেকজন, আজ একজন আইসিইউতে, কাল আরেকটি জানাজা। আমরা শিউরে উঠি না, আমরা রাস্তায় নামি না, আমরা প্রশ্ন করি না। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। একটা সমাজ তখনই মরে যখন মানুষ অন্য মানুষের রক্তে অভ্যস্ত হয়ে যায়। আজ আমি কোন দলকে দোষ দিচ্ছি না, কোন ব্যক্তিকে আক্রমণ করছি না, কিন্তু আমি প্রশ্ন করছি, আমরা কবে এত নিষ্ঠুর হলাম? কবে থেকে মৃত জবাবে গুলি গ্রহণযোগ্য হয়ে গেল? কবে থেকে এই ভিন্ন চিন্তা মুছে ফেলার সংস্কৃতি চালু হলো? একজন মানুষকে মারার জন্য কেন আদর্শ লাগে না, শুধু বর্বরতা লাগে। আর এই বর্বরতা কোন দলের একার নয়, এটি আমাদের সামষ্টিক ব্যর্থতা। আজ আমি যদি চুপ থাকি, আজ যদি আমরা এটাকে রাজনীতির অংশ বলে মেনে নিই, তাহলে আগামীকাল এগুলি আপনার দরজায় আসতে পারে, কারণ সহিংসতা কাউকে আলাদা করে চেনে না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মানুষ থাকবো নাকি পশুত্বকে বৈধতা দিব? রাজনীতি আসবে যাবে, ক্ষমতা বদলাবে, কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরে আসে না। আজকের এই মুহূর্তে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা সহিংসতার বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে, আমরা বর্বরতার বিরুদ্ধে থাকবো। ভিন্ন মত থাকবে, কিন্তু গুলি নয়। এই হোক আমাদের শেষ কথা। আপনি শুধু একজন চিকিৎসকই নন, দেশের চলমান পরিস্থিতি যে অবজার্ভ করছেন, এবং আপনার কথার মধ্য দিয়ে কিন্তু সেটা ফুটে উঠল। এবং সত্যিকার অর্থে আমরা সবাই চাই বাংলাদেশ সুন্দরভাবে বেঁচে থাকুক, রাজনীতি হোক স্থির। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আগামী এরই মধ্যে জনাব নাজমুল হাসান বলেছেন কাল পরশু তীব্র শীতের যে আবহ উনি বলেছেন, এবং এই শীত থেকে তুষার পড়বে এবং সেখান থেকে মানুষ নিজেকে কতটুকু সেফ রাখবে সেগুলো নিয়ে আবার আসব। এখন আমরা আসব জনাব মাহবুবুর রহমান আপনার কাছে। আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে সেটা হলো যে আমরা এরই মধ্যে একটি গণমাধ্যমে দেখেছি যে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে গভীর হতাশা এবং ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা, এরকম একটি খবর দেখেছি। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফ ভাই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে অনেকদিন ধরেই চেষ্টা করছে, আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। এটা আসলে ওনার একটা নির্বাচনী ওয়াদাও ছিল। উনি বলেছিলেন আসলে মানে অনেক কম সময়ের মধ্যে উনি এটা করতে পারবেন, কিন্তু আসলে বাস্তবতা তো ভিন্ন। এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ হওয়ার তেমন কোনো লক্ষণ আমরা দেখিনি।
আর এটা মানে এটা এক ধরনের হয়তো ওয়ার্নিং বা এই ধরনের উনি বলছেন, কিন্তু কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সেরকম পরিস্থিতি আমরা অন্তত গত শুরু থেকে এখন পর্যন্ত দেখিনি। মানে হচ্ছে ধরেন এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে বা ইউক্রেনকে যারা সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তারা কিন্তু আসলে একদম মাঠে গিয়ে যুদ্ধ করছে না। তারা সহযোগিতা করছে ইউক্রেনকে বিভিন্ন ভাবে অস্ত্র দিয়ে এবং অন্যান্য ভাবে, কিন্তু মাঠে সৈন্য পাঠিয়ে তারা সেটা করছেন এরকম কোনো তথ্য প্রমাণ আমরা দেখিনি এখন পর্যন্ত। আর তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়টি যেটা বললেন, যে এটা আমার ধারণা উনি একটা নতুন এটাকে একটা চাপ প্রয়োগের কৌশল হিসেবে প্রয়োগ করতে চাচ্ছেন, যেন উভয় পক্ষ একটা সমঝোতায় পৌঁছায় এবং আলটিমেটলি তারা একটা যুদ্ধ বন্ধের দিকে এগোতে পারে। তো সেইটার একটা অংশ হিসেবে আমার ধারণা উনি হয়তো এটা বলেছেন। আর আমরা শুরু থেকেই দেখছি যে উনি ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক চেষ্টা করছেন বিভিন্ন ভাবে, এককভাবে উনি ওনার দূত পাঠিয়ে এবং ইস্টার্ন ডেভেলপমেন্টের বিভিন্ন টিম বিভিন্ন সময় রাশিয়ার সাথে এবং ইউক্রেনের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করেছে, এবং মাঝে মাঝে কিছু আশার বাণী শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি, মানে যুদ্ধ এখনো চলছে। তো আমি এটাকে আসলে একটা নতুন চাপ প্রয়োগের একটা কৌশল হিসেবে দেখবো, কিন্তু এখনই যুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধে ছড়িয়ে যাবে বা সেরকম একটা মহাসংকটে পরিণত হবে এই ধরনের কোনো সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি তো মানে এখানকার আন্তর্জাতিক বিশ্লেষণ করলেন, আপনাকে এখন বাংলাদেশ নিয়ে একটু প্রশ্ন রাখবো, আপনি একটু ছোট করে উত্তর দেবেন। যে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, এরই মধ্যে মির্জা ফখরুল কিন্তু ঘোষণা দিয়েছেন। তা আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থায় তার দেশে ফেরা এবং দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার দেশে ফেরা সব মিলিয়ে কিভাবে দেখছেন এই সিচুয়েশনটাকে? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি তো আসলে মানে গতকাল আর আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মানে গতকালকে মাত্রই তো আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এর একদিন এর মধ্যে আমরা দেখলাম একজন সম্ভাব্য প্রার্থীর উপরে গুলি বর্ষণের মতো ঘটনা ঘটলো। উনি এখন ওনার জীবন মৃত্যু সন্ধিক্ষণে একটা জায়গায় উনি জীবন নিয়ে লড়ছেন হাসপাতালে। তো তার মানে হচ্ছে দেশে একটা প্রচন্ড নিরাপত্তা সংকট তৈরি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। এবং নির্বাচনে যারা প্রার্থিতা করেন তারা তো অবশ্যই মানে যেই জিতুক নির্বাচনে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তারা মানুষের কাছে যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন, তারা ভোট চাচ্ছেন। মানুষ যাদেরকে যোগ্য মনে করছে, মানুষ যাদেরকে নিজেদের নেতা হিসেবে দেখতে চান, তাদেরকে তারা নির্বাচিত করবেন, এটাই গণতান্ত্রিক পদ্ধতি এবং দেশ সেদিকেই আসলে যাচ্ছে। নির্বাচনী ঘোষণার একটা দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে আমি যতটুকু বুঝি যে মানুষের মধ্যে এক ধরনের একটা শুভ প্রতিফলন হয়তো ছিল অল্প সময়ের জন্য হলেও, যে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতির যে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সেদিকে আমরা যাচ্ছি, একটা পজিটিভ মুভ ছিল আসলে। কিন্তু এর খুব অল্প সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা গুলি বর্ষণের মতো ঘটনা ঘটলো। নিঃসন্দেহে এটা সবার জন্য নিরাপত্তাহীনতার একটা শঙ্কা তৈরি করবে। তারেক রহমান এর বাইরে নন, উনি দীর্ঘদিন ইংল্যান্ডে থাকছেন। ওনার দল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন উনি আগামী 25শে ডিসেম্বর আসবেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আসলে এখন নিরাপত্তার দিকটা আসলে খুব ইয়ে না। এখন এটা নির্ভর করবে যারা সরকারের দায়িত্বে আছেন তারা কত দ্রুত এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে একটা আইনি প্রক্রিয়া এটাকে সমাধান করতে পারেন। তার সাথে নির্ভর করবে আপনার মানুষের মধ্যে যে আশঙ্কা ভীতি রয়েছে সেটা কতটুকু দূর হয়। এর বাইরে বিএনপির কোনো কর্মীরাও নন, এর বাইরে আপনার তারেক রহমানও নন। উনিও নিশ্চয়ই আসার আগে পুরো দল, ওনার নেতা কর্মী সহ ওনারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ওনাদের অনেক হিসাব নিকাশ আছে এখানে, আমি মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে উনি তো এর আগে আপনি বোধহয় গতকালকে একটা আপনার অনুষ্ঠানে বলেছেন যে উনি একটা ওনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টে উনি কিছু আশঙ্কার কথা বলেছেন। উনি একটা পর্যায়ে একটা অসহায় একটা ইয়ের কথাও বলেছেন যে উনি ওনার মায়ের এই সময় উনি তার পাশে থাকতে পারছেন না এবং সেখানে নানা ধরনের শঙ্কার কথাও বলেছেন। তো তার সাথে নতুন করে যুক্ত হলো এই নিরাপত্তার ভাবনা। এটা
শুধু উনি না, দেশের মানে সবার জন্য এটা দুর্ভাবনার বিষয়। ওনার জন্য এটা নতুন করে যুক্ত হলো, কারণ উনি এখন বিএনপির অবশ্যই শীর্ষ পর্যায়ের নেতা। ওনার চিন্তা ভাবনা, ওনার সিদ্ধান্ত গ্রহণ, ওনার অংশগ্রহণের সাথে অনেক কিছু নির্ভর করছে, এবং সেখানে বিএনপির ভবিষ্যৎ যাত্রা, বিএনপি নির্বাচনে অংশ কিভাবে গ্রহণ করবে, সেখানে তারা অন্যদেরকে কিভাবে আশ্বস্ত করবে। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়ার সবচেয়ে বড় দল, তাই না? কারণ আওয়ামী লীগ তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাদের মানে ইয়ে করার সুযোগ নেই। তো সেই দিক থেকে উনার অংশগ্রহণ করা এবং উনার এখানে ফিরে আসার ব্যাপারটি খুবই তাৎপর্যপূর্ণ, এবং সাধারণ মানুষ উনার কাছ থেকে অনেক দিক নির্দেশনা আশা করেন, এবং উনি অত্যন্ত সাহসের সাথে শক্ত হাতে উনি দায়িত্ব নিয়ে সেখানে এখন সরকারের যারা দায়িত্বে আছেন তারা তাদের সাথে কাজ করবেন, অন্তত এই পরিস্থিতি থেকে একটু ভালো দিয়ে কিভাবে এটাকে উত্তরণ করা যায়, কিভাবে আমরা আবার গণতন্ত্রের পথে ফেরত যেতে পারি, সেই বিষয়ে কাজ করবেন। সুতরাং আমি মনে করি যে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হলেও উনার দেশে ফিরে আসাটা খুবই জরুরি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমি আবারও আসবো ডাক্তার আপনার কাছে, ডক্টর মঞ্জুর মোর্শেদ। আমার মনে হয় খুব মনোযোগ দিয়ে আপনি দেশের পরিস্থিতি অবজার্ভ করছেন, এবং খুব মনোযোগ সহকারেও আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে বক্তা মাহবুবুর রহমান, তার কথাও শুনলেন। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? এবং আগামী জনাব নাজমুল হাসান কিন্তু এই বলেছে যে মানে আবহাওয়া বিরূপ আকার ধারণ করবে। তো এই অবস্থায় স্বাস্থ্য সচেতন মানুষ যারা বা নিজেদেরকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই মুহূর্তে যদি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ। আপনি যে জিনিসটার কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ একটা ট্রমাটিক স্ট্রেসের মধ্যে যাচ্ছে, যেটি পূর্ববর্তী বক্তা বলেছেন যে মানুষ একটা আশার আলো দেখছিল যে গণতন্ত্র ফিরে আসবে, ভোটের একটা মৌসুম আসবে, আবার ভোট দিতে পারবে। কিন্তু সেটিকে যে কোনো কারণে হোক একটা বানচালের অপচেষ্টা চলছে। সেই সাথে সাথে মানুষদের মধ্যে একটা উদ্বিগ্নতাটাও বেড়ে যাচ্ছে, স্ট্রেসটাও বেড়ে যাচ্ছে। মানুষকে ঠিক মতো ভোট দিতে পারবে কিনা, ভোট হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলবো যে এখন প্রত্যেকটা মানুষকে ডানে বামে তাকিয়ে সতর্ক থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার একত্রিত থাকতে হবে। আপনারা যাকে যেভাবে খুশি ভোট দেন, তবে সেটি যেন আপনার কোনো ধরনের সহিংসতা যাতে কেউ যাতে না করতে পারে, অন্যেরা যাতে এই সহিংসতার মধ্যে ঢুকে যাতে আরো অপচেষ্টা যাতে না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে আমাদের সম্মুখে আরো বিপদ আছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা নিজেরা সচেতন থাকবেন, ডানে বামে তাকাবেন, দেখবেন কোনো ধরনের কোনো কিছু দেখলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে বলুন বা যারা এই সমস্ত ডিপার্টমেন্টে আছেন তাদের সাথে সাথে এগুলি জানাবেন। আর আবহাওয়া নিয়ে জনাব নাজমুল হাসান কিন্তু সতর্ক করেছেন। এই অবস্থায় নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে যারা এই মুহূর্তে টিভি দেখছেন তাদের জন্য কোনো বার্তা আছে কিনা, তারা এই শীতজনিত কোনো রোগ থেকে রক্ষা করা বা নিজেকে কিভাবে রক্ষা করা যায়? এখন তো আমাদের উইন্টার সিজন অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে। এই সময় সবচেয়ে বেশি আপনার বিভিন্ন ধরনের ফ্লু বলেন, কোল্ড বলেন, হ্যাঁ, আপার রেসপিরেটরি ইনফেকশন বলেন, এগুলি সবচেয়ে বেশি হয়ে থাকে। তো যারা সাধারণত ফ্লু ভ্যাকসিন নেন নাই তারা নিতে ভুলবেন না। বিশেষ করে বয়স্ক যারা কিংবা প্রেগনেন্ট যারা কিংবা আমাদের বাচ্চারা যারা আছেন তারা এগুলির দিকে একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে হেলথ কেয়ারে যারা কাজ করেন তাদের তো অবশ্যই এগুলি নিতে হবে। আর যখনই আপনারা যেহেতু আমরা অনেক ক্রাউডেড এরিয়াতে অনেক সময় যাই, যেমন ট্রেন বা বাস, সবসময় এখনো মাস্ক
পড়া অবশ্যই জরুরি দরকার, এবং বাসায় আসলে সাথে সাথে আপনি যাতে হ্যান্ড স্যানিটাইজেশন কিংবা হাত অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে যে হাত ধোয়া, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এবং বিভিন্ন সারফেসকে আপনার অ্যালকোহল দিয়ে এবং যতদূর সম্ভব এগুলো পরিষ্কার রাখতে হবে। জি, আমাদের সম্মানিত যারা প্যানেল মেম্বার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকার জন্য। ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ধন্যবাদ মোহাম্মদ মাহবুবুর রহমান, ধন্যবাদ জনাব নাজমুল হাসান, আপনাদের সবাইকে। আর আবারও বলছি, বাংলাদেশ এগিয়ে যাক সুস্থ সুন্দর রাজনীতির পথে। এছাড়াও যে জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আল্লাহ তাকে সুস্থ করে তুলুক। টাইম টেলিভিশনের পক্ষ থেকে এটাই কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই।